যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন তাকে ন্যূনতম কোনোভাবে জবাবদিহিতা করতে পারবে। কেউ তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। উপরে আল্লাহ, নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী সদস্য তারা শহীদ হয়েছেন। শহীদ আব্দুল লতিফ, শহীদ বদিউজ্জামান, তারা আমাদের এই সহযোদ্ধা ছিলেন। আমরা গণতন্ত্র মঞ্চের যে লড়াই সংগ্রাম ভাবে একসাথে করি তার মধ্যেই তারা ছিলেন। যেমনটা ছিলেন জুলফিকার শাকিল, আবু সাইদ থেকে মুক্ত ফায়াজ, জুলফিকার শাকিল, মুগ্ধ কিংবা অসংখ্য নাম, হাজারো প্রাণ তাদের আত্মাহুতি দিয়েছেন। ছাত্র, শ্রমিক, জনতা এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে অভ্যুত্থান সফল করেছি সেটা প্রথম পর্ব। একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। কিন্তু যে আলোচনাটা এখানে হয়েছে যে এরকম আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম নয়। 1971 সালে যে আত্মত্যাগের উপর দিয়ে একটা রাষ্ট্র পত্তন করা হয়েছে, তারপরেও কি আমরা আমাদের আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছি? এই প্রশ্নটা বারে বারে থাকে। একটা রাষ্ট্রপত্তন হলো, নতুন রাষ্ট্র বাংলাদেশ এত রক্তের উপর দাঁড়ালো। রাষ্ট্র 10ই এপ্রিল যুদ্ধের ঘোষণার মধ্যে পরিষ্কার করলো এই রাষ্ট্র কি হবে, তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সেই রকম একটা ঘোষণা দিয়ে একটা রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র যারা গণহত্যা করে তার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু একটা ছোট আকারের পাকিস্তান বানিয়েছে। যদি রাষ্ট্র ক্ষমতার চরিত্রের দিক থেকে দেখেন তাহলে ওই একই চরিত্রটা বহাল রাখে। একটা সংবিধান করা হয়েছে যেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে নিয়ে আসে। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন না কেন তাকে ন্যূনতম কোনোভাবে জবাবদিহিতা করতে পারবে। কেউ তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। এই যে এখন পর্যন্ত যে সংবিধানটা আছে সে অনুযায়ী প্রধান উপদেষ্টাও কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় নেই। সংবিধান অনুসারে তিনি হয়তো এই গণ অভ্যুত্থানের সরকার বলে তিনি বলছেন যে তারা জবাবদিহিতা করবেন, আপনারা মন খুলে সমালোচনা করেন। এই সরকার হয়তো জনগণের কাছে জবাব দিবে, সেটা এই সরকারের আলাদা চরিত্র। সাংবিধানিক ভাবে যদি দেখেন এই সংবিধানের প্রধানমন্ত্রী যিনি আছেন, মূল ক্ষমতা যার হাতে, তার অধীনে সমস্ত কিছু। আমরা বহু বক্তৃতায় বহুজনে বলেছি উপরে আল্লাহ, নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এমন ভাবে সাংবিধানিক ভাবে যে ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সাংবিধানিক সরকার প্রধান হচ্ছে বাংলাদেশের সরকার। এখন এইরকম একটা অবস্থা থাকার ফলে আমরা দেখলাম হোঁচট খেতে হয়েছে আমাদের শুরু থেকে। 73 সালের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। একটা বিপুল জনপ্রিয় দল স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এসছে, তারা একটা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারলো না। পাছে তাদের একটি আসনে ছুটে যায়। নিজেদের দলের ভিতর থেকে একটা অংশ দাঁড়িয়েছে, নতুন একটা দল হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল, একটা সিটও তাদের দিতে চায়। আমি একবার জিজ্ঞেস করেছিলাম জাসদের সভাপতি আসম আব্দুল্লাহকে, আচ্ছা আপনারা 1973 সালের নির্বাচনে কতটা ম্যাক্সিমাম পসিবল কয়টা সিট জয়লাভের আশা করেছে? সংখ্যাটা 30 থেকে বেশি যাচ্ছিল না। ধরে নিলাম যদি আশাও করতেন কল্পনায় 50, তারপরেও কিন্তু আওয়ামী লীগের জন্য 250 সিট থাকে। কিন্তু এত বিপুল সংখ্যাগরিষ্ঠতাও তাদের সন্তুষ্টি আনে না। তারা নিরঙ্কুশতা চান। ওই অ্যাবসলিউট পাওয়ার চাওয়ার এই আকাঙ্ক্ষাটা এটা গোড়াতে ছিল, এবং পরিণতি হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের এমন একটা গতি যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত গতি।
আপনি যে রাষ্ট্রের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করবেন, সেই রাষ্ট্রটা আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক জায়গা।